পেশেন্ট প্রেজেন্ট করে। বললাম মিসেস এক্স 18 years old, primary gravida, hailing from Savar, admitted with the complaints of amenorrhea for 8 weeks, excessive vomiting for 7 days. According to the statement of the patient states that she was amenorrheic for 8 weeks. Her pregnancy was confirmed by urine for pregnancy test at 6 weeks. Since then, she developed vertigo and vomiting, but for the last 7 days, she develops excessive vomiting and she vomits whenever she tries to eat something. She took some medicine for that reason but did not improve, and she feels very weak, so she is admitted to hospital for better management. ঠিক আছে, মোটামুটি হিস্ট্রি। তারপর তোমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি আর যা যা হিস্ট্রি আছে সব বলবা। এক্সামিনেশনে আমরা কি কি পাই, ইউজুয়ালি পাওয়ার কথা আমরা একটা ওয়েট দেখব, ডিহাইড্রেশন মে বি প্রেজেন্ট, ব্লাড প্রেশার মে বি লো, pulse may be high, there may be tachycardia, and temperature may be raised. Per abdominal examination usually normal, and other systemic examination usually reveals no abnormality. So the diagnosis is কি diagnosis? ম্যাম হচ্ছে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের ভমিটিং কয় রকমের আছে বলো তো? আমরা বললাম এটা হাইপারএমেসিস। কেন বললা হাইপারএমেসিস? সিভিয়ার টাইপ অফ ভমিটিং এর জন্য। হ্যাঁ, এখন সিভিয়ার বলতে কি, যে পেশেন্টের অনেক বেশি ভমিটিং হচ্ছে সেটা হচ্ছে আমরা সিভিয়ার। আর নরমালি একটা প্রেগন্যান্সিতে nausea and vomiting is very much common. About 80% পেশেন্টেরই nausea vomiting হতে পারে। এজন্য এটাকে একটা আর্লি সিম্পটম অফ প্রেগন্যান্সি হিসেবেই দেখা হয়, তাই না? কাজে নরমাল আমরা দুই ভাগে ইউজুয়ালি বলা হয় ভমিটিং ইন প্রেগন্যান্সি। একটা হচ্ছে সিম্পল ভমিটিং আর একটা হচ্ছে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। হ্যাঁ, সিম্পল ভমিটিং কে আবার এনভিপি এই নামটাতেও ডাকা হয়, nausea and vomiting of pregnancy। হ্যাঁ, এনভিপি। ঠিক আছে। আর হাইপারএমেসিস আমরা কখন বলবো বলো তো? শুধু সিভিয়ার মানে কি, সিভিয়ারিটি কিভাবে বোঝা যায়? বলো। নরমাল লাইফে যেটা, নরমাল লাইফ মানে কি, হুইচ হ্যাম্পারস ডে টু ডে লাইফে যেটা হ্যাম্পার করে সেটা হচ্ছে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। or deteriorates the health of the mother, তাই তো? দুইটার একটা হতে হবে। তোমাদের বইয়ে কিন্তু ডেফিনিট কিছু নাই, কিন্তু আমরা যেটুকু ডেফিনিট জেনেছি সেটা হচ্ছে যে হাইপারএমেসিস বলতে হলে একটু ক্রাইটেরিয়া আছে। ইউনিভার্সাল কোনো ক্রাইটেরিয়া নাই, মোটামুটি অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া হচ্ছে যে পেশেন্টের ভমিটিং হতে হতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অর ডিহাইড্রেশন ডেভেলপ করতে হবে এবং প্রি প্রেগন্যান্সি ওয়েট থেকে 5% ওয়েট লস করতে হবে, তাহলে আমরা হাইপারএমেসিস বলতে পারবো। হ্যাঁ, কিন্তু কিছুটা সাবজেক্টিভ ভ্যারিয়েশন আছে না, ধরো কেউ কেউ দুইবার বমি করলেই বলবে যে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, অসুস্থ, উঠতে পারছি না। আর কেউ কেউ কিন্তু বমি করলেও চলাফেরা করতে পারে। কাজেই মানে আমরা শুধু শুধু ডে টু ডে অ্যাক্টিভিটি বা এটা বললে কিন্তু এভাবে বোঝা যায় না। হ্যাঁ, সেজন্য ওইটা একটু ক্রাইটেরিয়া আছে যে 5% ওয়েট লস থাকতে হবে আর ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, আমরা যদি বলতে চাই, হাইপারএমেসিস বলতে চাই। এখন আর কি কারণে হয় ভমিটিং বলো তো প্রেগন্যান্সিতে? এইগুলো হচ্ছে আমাদের রিলেটেড টু প্রেগন্যান্সি, তাই তো? মানে ভমিটিং অফ প্রেগন্যান্সি, ভমিটিং ইন প্রেগন্যান্সি, এটা হচ্ছে একটা হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড আর একটা হচ্ছে নট রিলেটেড, অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সি, তাই না? এখন আমরা যে প্রেগন্যান্সি রিলেটেড এর মধ্যে একটা হচ্ছে সিম্পল ভমিটিং আর একটা হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। এই দুইটা হয় আর্লি প্রেগন্যান্সিতে। আর লেট প্রেগন্যান্সিতে কি হয়, কন্টিনিউশন অফ হাইপারএমেসিস অথবা কিতে হয় বলো তো? আর কিসে ভমিটিং হয়? আমার হচ্ছে যে মেডিকেল সার্জিক্যাল কজগুলোতে না। হ্যাঁ, ওটা তো বলছি যে নট রিলেটেড টু প্রেগন্যান্সি, মানে ওটা অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সি। হ্যাঁ, তো প্রেগন্যান্সির কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে লেট প্রেগন্যান্সিতে আরেকটা জিনিস হয়, হ্যাঁ, ফালমিনেটিং প্রিএক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়া। হ্যাঁ, তখন কিন্তু ভমিটিং হতে পারে। ঠিক আছে। আর অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সিতে তো আমাদের মেডিকেল, সার্জিক্যাল, গাইনোকোলজিক্যাল কিছু কজ আছে। বলো তো কি কি মেডিকেল কজ? ম্যাম ইউটিআই,
তারপর হচ্ছে UTI ম্যাম ইন্টেস্টিনাল ইনফেস্টেশন, হাইপাটাইটিসে, তারপর হচ্ছে ম্যাম কিটোঅ্যাসিডোসিস হলেও হতে পারে ডায়াবেটিসের ক্ষেত্রে, তারপর ম্যাম ইউরেমিয়া। আর সার্জিক্যাল সার্জিক্যাল ম্যাম অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে হতে পারে, তাছাড়া অ্যাকিউট পলিসিস্টাইটিসের হতে পারে। আর গাইনোকোলজিক্যালও কিছু কিছু হয়, হ্যাঁ, টুইস্টেড ওভারিয়ান টিউমার, রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড, তাই তো? তাহলে মানে আমরা ইউজুয়ালি কেউ আর্লি প্রেগন্যান্সিতে ভমিটিং নিয়ে আসলে আমরা প্রেগন্যান্সির কমপ্লিকেশন, প্রেগন্যান্সি রিলেটেড ভমিটিংই মনে করি, কিন্তু কেউ মানে সাজেস্টিভ যদি থাকে হিস্ট্রি থেকে, আমরা এই হিস্ট্রিগুলো জিজ্ঞেস করব তার, হ্যাঁ, পেইন আছে কিনা, এপিগ্যাস্ট্রিক পেইন, মানে লাইট হাইপোকন্ড্রিয়ামে পেইন আছে কিনা, লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, ডিসিউরিয়া আছে কিনা, হ্যাঁ, এগুলাও জিজ্ঞেস করব। তারপর যদি সাজেস্টিভ হয় কিছু এরকম, তখন আমরা সেই রিলেটেড ইনভেস্টিগেশন গুলোও করতে দিব। তাহলে আমরা এই পেশেন্টের কথায় আবার আসি। এই পেশেন্টকে আমি এক্সামিনেশন করলে বললাম যে ডিহাইড্রেশনের আমরা কিছু সাইন পাবো। কি কি সাইন আছে বলো তো ডিহাইড্রেশনের? ড্রাই কোটের টাং, তারপর হচ্ছে সাংকে নাই। আর আর কিছু যে বললাম, ট্যাকিকার্ডিয়া থাকে, কার্ডিয়া, হাইপোটেনশন, হাইপোটেনশন, হ্যাঁ, হাইপার না, হাইপোটেনশন থাকতে পারে। আর অনেক সময় অ্যাসিটোন স্মেল ইন দা ব্রেথ, হ্যাঁ, টেম্পারেচার রাইজ করতে পারে ডিহাইড্রেশন বেশি হয়ে গেলে, ডিহাইড্রেশন ফিভার বলে, হ্যাঁ। এই যে সাইনগুলো আমরা ইউজুয়ালি পাবো। আর যদি পেশেন্টের সেকেন্ডারি কোনো কজ থাকে, তখন কিন্তু আমরা সেই সাইন, সেই সিস্টেমিক এক্সামিনেশন করে সেই সাইনগুলো দেখার চেষ্টা করব। আর খুব সিভিয়ার যদি ভমিটিং হয়, তখন কিন্তু আমাদের কি করতে হবে, অপথেলমোস্কোপিক এক্সামিনেশনও করতে হবে। অনেক সময় রেটিনাল হেমোরেজ, রেটিনাল ডিটাচমেন্ট এগুলোও হয়ে যায়। আচ্ছা, আর আমরা নেক্সট তাহলে ম্যানেজমেন্ট, আগে কোনটা করব, ম্যানেজমেন্ট করব না ইনভেস্টিগেশন করব? দুটোই করব, হ্যাঁ। ইনভেস্টিগেশন ম্যাম। আচ্ছা, কি কি ইনভেস্টিগেশন করবা? প্রথমে ম্যাম যেহেতু ভমিটিং একটা সেরাম ইলেক্ট্রোলাইট করব ম্যাম, হ্যাঁ, সাথে হচ্ছে ম্যাম আমরা হচ্ছে ওই যে সিবিসি করব এজ এ রুটিন এক্সামিনেশন, দেন হচ্ছে কমপ্লিকেশন হিসাবে ওইগুলো দেখার জন্য হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়া ওইটার ওটাই জন্য তো ইলেক্ট্রোলাইট, হ্যাঁ। ইসিজি দেখবো ম্যাম, ইসিজিও করব। ইসিজি করব, আগে নরমাল গুলো বলো। ইসিজি করব তো যখন পটাশিয়াম যদি বেশি অ্যাবনরমাল থাকে, হ্যাঁ, হাই অথবা লো থাকে, তখন আমরা ইসিজি করি ইউজুয়ালি। তাছাড়া আমরা আরো কিছু করব না? ম্যাম হচ্ছে একটা ওই যে আল্ট্রাসোনোগ্রাফি করব লোয়ার অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি। এখন দেখো এই পেশেন্ট কিন্তু সহ বলছি, হ্যাঁ, 8 উইকস প্রেগন্যান্সি, তাহলে কিন্তু আমরা রুটিন ইনভেস্টিগেশন সবই করব। নরমাল রুটিন ইনভেস্টিগেশন আছে না প্রেগন্যান্সির, সিবিসি, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিন, হেপাটাইটিস বি, বিডিআরএল, এগুলো তো করবই। সাথে আমরা ভমিটিং এর জন্য এক্সট্রা যেটা যেটা করতে পারি, খুব বেশি সিভিয়ার ভমিটিং হলে আমরা এক নাম্বার তো ইলেক্ট্রোলাইট করছি, সেরাম ক্রিয়েটিনিন করতে হবে, হ্যাঁ, অবশ্যই, কারণ ইউরিন আউটপুট কমে যায় অনেক সময়, ক্রিয়েটিনিন বেড়েও যায়, ক্রিয়েটিনিন করতে হবে। আর কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা এসজিপিটিও করি, হ্যাঁ। এখন হচ্ছে আমরা আর আল্ট্রাসোনোগ্রাম করে কি কি দেখবা? আল্ট্রাসোনোগ্রাম তো অবশ্যই মাস্ট। কি কি দেখবো বলো তো? ম্যাম হচ্ছে যদি প্রেগন্যান্সি কনফার্ম না থাকে তাহলে টু কনফার্ম দ্য প্রেগন্যান্সি, আর হচ্ছে আইডেন্টিফর্ম মোল এক্সক্লুড করার জন্য ম্যাম। আইডেন্টিফর্ম মোল অথবা মাল্টিপল প্রেগন্যান্সি, হ্যাঁ, টুইন প্রেগন্যান্সিতেও বেশি ভমিটিং হয়। আর কি আরো কিছুও কিন্তু দেখতে পারি আমরা আল্ট্রাসাউন্ড করে, হ্যাঁ, কোনো ওই যে পেলভিক প্যাথোলজি আছে কিনা, প্লাস হচ্ছে পলিসিস্টাইটিস বা অন্য কিছু আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো, হ্যাঁ, যে সার্জিক্যাল ইলনেস গুলা কিছু আছে কিনা, অথবা হেপাটাইটিস কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়, টুইস্টেড ওভারিয়ান টিউমার বা ফাইব্রয়েড, এই জিনিস সবকিছুই আমরা দেখতে পাবো, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে। আর শুধু প্রেগন্যান্সিটা যদি আমরা করি, প্রেগন্যান্সি কনফার্মেশন করব, আর হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি আর মোলার প্রেগন্যান্সি আছে কিনা এটা দেখতে পাবো। আচ্ছা, ইয়েটা বলো তো, মোলার প্রেগন্যান্সি আর ইয়েতে কি হাইপারএনসিস বেশি হয়, ভমিটিং বেশি হয় মোলার প্রেগন্যান্সি আর মাল্টিপল প্রেগন্যান্সিতে?
মাল্টিপল প্রেগন্যান্সি বেশি হয়? জি ম্যাডাম। জি ম্যাম। কাদের কাদের বেশি হয় বলো তো? রিস্ক ফ্যাক্টর কারা কারা হাইপারএমএসিস এর? প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইপারএমএসিস যাদের আছে, মোশন সিকনেস, মোশন সিকনেস যাদের আছে তাদের হতে পারে। তাছাড়া কি হয়? প্রাইমি টুইন্স গ্রাভিডা, প্রেগন্যান্সি, প্রাইমি গ্রাভিডা, প্রেগন্যান্সি, প্রাইমি গ্রাভিডা এবং কিছু মানে সাইকোলজিক্যালও ব্যাপার আছে, হ্যাঁ, মানে ইমোশনালি আনস্টেবল যারা অথবা আনওয়ান্টেড প্রেগন্যান্সি তাদেরও কিন্তু বেশি হয়। ঠিক আছে, এগুলোর কারণ কি বলতো? মানে প্রেগন্যান্সিতে যে আমরা ভমিটিংটা কমন বলছি, হ্যাঁ, কমন ইন প্রেগন্যান্সি, এটার কি মেকানিজমটা কি? বিটা এসএসজি। হ্যাঁ, বলা হয় সাধারণত যে বিটা এসসিজিটাই মেইন। বিটা এসসিজিটা যখন রাইজ করতে শুরু করে তখন একটু মর্নিং সিকনেস ডেভেলপ করে। আর যখন মাল্টিপল প্রেগন্যান্সি বা মোলার প্রেগন্যান্সিতে বিটা এসসিজিটা বেশি থাকে, এজন্য বেশি ভমিটিং হয়। তো এটা দিয়ে আবার সবগুলো এক্সপ্লেন করা যায় না, হ্যাঁ। কিছু নিউরোলজিক্যাল ফ্যাক্টর আছে, কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির কথা বলেছে, হ্যাঁ, ভিটামিন বি1, বি6, বি12, প্রোটিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, এগুলি আছে। সঙ্গে যে ফ্যামিলি হিস্ট্রি বা প্রাইমি গ্রাভিডা বললাম, যে নিউরোলজিক্যাল বা সাইকোলজিক্যাল কিছু আছে যে আনওয়ান্টেড প্রেগন্যান্সিতে বেশি হয়, প্রথম প্রেগন্যান্সিতে বেশি হয়, তারপর ফ্যামিলি হিস্ট্রি থাকলে বেশি হয়, হ্যাঁ, এগুলো একটু কথাবার্তা আর কি, এগুলি কিছু রিলেশন আছে। আচ্ছা, পেশেন্টকে আমরা ইনভেস্টিগেশন করলাম, এখন ট্রিটমেন্ট কি দিব? হাইপারএমএসিস কে কি ট্রিটমেন্ট দিব? বলো। ম্যাম আর্জেন্ট হসপিটালাইজেশন করে নিব। দেন ম্যাম নাথিং পার ওরাল 24 আওয়ার্স এর মধ্যে, যেহেতু বমি করতেছে সেই ক্ষেত্রে আমরা মুখে কিছু দিব না, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব ম্যাম, যেহেতু ফ্লুইড লস হচ্ছে, ইলেক্ট্রোলাইট লস হচ্ছে। দেন হচ্ছে ম্যাম ক্যাথেটারাইজেশন করে নিতে পারি, কারণ ইউরিন আউটপুটটা দেখার জন্য ম্যাম। এর আউটপুট ঠিক থাকলে দরকার নাই, এর দরকার নেই জি ম্যাম। আর স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য যেমন ম্যাম অ্যান্টিএমিটিক্স যেগুলো আছে, তাছাড়া ম্যাম এখানে স্টেরয়েড ইউজ করতে পারি, হাইড্রোকর্টিসন। তাছাড়া ম্যাম পরে তাছাড়া ম্যাম নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারি, যেগুলো ভিটামিন বি1 বি6 যেগুলো। আচ্ছা, ঠিক আছে, ভালো বলছো। তাহলে আমরা প্রথমে হচ্ছে আমাদের একটা কাজ হচ্ছে ভমিটিং স্টপ করা, হ্যাঁ। আর পেশেন্ট যেহেতু ডিহাইড্রেটেড বা ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আছে, আমাদেরকে আইভি ফ্লুইড দিয়ে ডিহাইড্রেশন এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করতে হবে, ভমিটিং বন্ধ করতে হবে। আর হচ্ছে কিছু সাপোর্টিভ থেরাপি দিতে হবে, যে ভিটামিন কোন যা যা ডেফিসিয়েন্ট আছে তা আমরা দিতে পারি। আর যদি অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, কমপ্লিকেশনের ট্রিটমেন্ট দিব, হ্যাঁ। এখন এই যে নাথিং পার ওরাল কতক্ষণ রাখবো আমরা? অ্যাট লিস্ট 24 আওয়ার্স রাখবো, হ্যাঁ। তারপর আমরা খেতে দেওয়ার চেষ্টা করব যদি আর ভমিটিং না হয়। আর আইভি ফ্লুইড কি দিব? হার্টম্যান সলিউশন দেওয়া যায়, ডেক্সট্রোজ অ্যাকোয়া 5%। কোনটা দিব ফার্স্টে বলো তো? ফার্স্টে কলেরা কলেরা স্যালাইন। ও, ইউজুয়ালি কিন্তু একটু ঝামেলা আছে এখানে, হ্যাঁ। আমরা সাধারণত কলেরা স্যালাইন দেই না, হ্যাঁ। এখানে সাধারণত দেওয়া হয় নরমাল স্যালাইন, হ্যাঁ। এটার এক্সপ্লেনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। কেউ কেউ বলে যে তুমি এনপি অবস্থা বা বেশি ভমিটিং অবস্থায় গ্লুকোজ দিতে গেলে ভমিটিং হবে, আরো বেশি ভমিটিং হবে। কিছু জায়গায় বলা আছে যে ভিটামিন এখানে বি1 ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ। বি1 ডেফিসিয়েন্সি অবস্থায় যদি তুমি গ্লুকোজ সলিউশন দাও, তাহলে ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথিটা আরো প্রেসিপিটেট হয়, হ্যাঁ। এই দুইটা কারণে আমি পেয়েছি। এই দুইটা কারণে ইউজুয়ালি প্রথমেই ডিএনএস দিতে বলা হয় না। তুমি কিন্তু 3 লিটার ফ্লুইড রাখবা, তাই না? আমরা যদি একটা পেশেন্টকে এনপিও রাখি, আমরা অবশ্যই 3 লিটার ফ্লুইড দিই, হ্যাঁ। যে আমাদের যে ইনসেন্সিবল লস প্লাস রিকোয়ারমেন্ট সবকিছু মিলে এনপিও থাকলে অবশ্যই ডেইলি 24 আওয়ার্সে 3 লিটার ফ্লুইড দিতে হয়। কিন্তু এক নম্বরে আমরা ইউজুয়ালি দেই নরমাল স্যালাইন। এটার যুক্তি হচ্ছে এই দুইটা, হ্যাঁ। তারপর তুমি অবশ্যই গ্লুকোজ রাখতে হবে, গ্লুকোজ না রাখলে তো এনার্জিটা পাচ্ছে না। পরে আমরা গ্লুকোজ দিব, হ্যাঁ, হার্ট সল গ্লুকোজ, আর প্রথমে দিব আমরা নরমাল স্যালাইন। এবং যদি তুমি ইলেক্ট্রোলাইটে দেখো পটাশিয়াম কম আছে, তাহলে ওই নরমাল স্যালাইনের সাথে আমরা পটাশিয়াম অ্যাড করে দিব। কিন্তু ইউজুয়ালি এখানে কলেরা স্যালাইন দেওয়া হয় না। অন্য ভমিটিং এ কলেরা স্যালাইন আমরা দেই অবশ্যই, কিন্তু
কিন্তু এই ভমিটিংটাতে দেওয়া হয় না। ঠিক আছে? এটা নিয়ে অনেক পরীক্ষার সময় ঝামেলা হয়েছিল একবার। মানে আমাদের ম্যাডাম গুলশানারা ম্যাডাম বলতেছেন নরমাল স্যালাইন অবশ্যই দিতে হবে, এক্সটার্নাল এই সেই নিয়ে অনেক ঝামেলা টামেলা করলো যে আমরা গ্লুকোজ কেন দিব না, কিন্তু পরে কিন্তু এটাই সবাই মেনে নিল যে প্রথমে আমরা নরমাল স্যালাইন দিব, ফার্স্ট লিটার ফ্লুইডটা নরমাল স্যালাইন দিব, তারপর আমরা 2 নম্বরের ফ্লুইডটা 5% ডিএনএস দিব। ঠিক আছে? তারপর হার্টসোল দিব। এখন এটা আমরা দিলাম, তারপর হচ্ছে আমরা কি দিব? অ্যান্টিএমেটিক। কি কি আছে অ্যান্টিএমেটিক? নাম বলো তো একটা দুইটা। প্রোমেথাজিন, দেন প্রোক্লোরপ্রোমাজিন, আচ্ছা, আর অনডেনসেট্রন। আমরা এখন কি দেই জানো? এখন কমনলি না, মানে প্রোমিথাজিন, প্রোক্লোরপেরাজিন, এগুলা হচ্ছে কিন্তু অবশ্যই এগুলা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে মেক্লিজিন। ঠিক আছে? ফার্স্ট লাইন মানে হচ্ছে যখন আমরা ওরালি দিচ্ছি, হ্যাঁ, তখন আমরা এগুলা দিয়ে সাধারণত স্টার্ট করি। তারপর কন্ট্রোল হচ্ছে না, তাদের সাধারণত সেকেন্ড লাইন ট্রিটমেন্টে চলে যেতে হয়। হ্যাঁ, কাজে আমরা সিম্পল নেমেসিস সেগুলাকে আমরা যে প্রোমিথাজিন, ক্লোরপেরাজিন, সাইক্লিজিন, মেক্লিজিন এগুলা দেই। হ্যাঁ, আর হাইপারেমেসিস থেকে বা এগুলোর সবগুলোর হয়তো ইনজেক্টেবল ফর্মও নাই। হাইপারেমেসিস আমরা আইভি রুটে দিচ্ছি, তাই না? ইউজুয়ালি দেওয়া হয় হচ্ছে অনডেনসেট্রন। হ্যাঁ, অনডেনসেট্রন অথবা এখন পাওয়া যায় প্যালোনোসেট্রন। ঠিক আছে? আমরা এখন কমনলি সেকেন্ড লাইন গুলাই দিই। হ্যাঁ, হাইপারেমেসিস কে সেকেন্ড লাইন গুলো হচ্ছে আইভি রুটে আমরা দিচ্ছি অনডেনসেট্রন অর প্যালোনোসেট্রন। ঠিক আছে? এগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, ধরো ফার্স্ট লাইন যেগুলো ড্রাগ সেগুলো কোথায় কাজ করে এগুলো জানো? এগুলো তো তোমরা আমার চেয়ে ভালো জানার কথা। মানে এগুলো কিন্তু H1 রিসেপ্টর ব্লকার। হ্যাঁ, এগুলো শুধু H1 রিসেপ্টরের উপর কাজ করে। আর সেকেন্ড লাইন গুলো হচ্ছে H1 রিসেপ্টর সাথে হচ্ছে যে কেমো রিসেপ্টর ট্রিগার জোনের উপর ডাইরেক্ট সেন্ট্রালি কাজ করে, এজন্য আরো অনেক বেশি ইফেক্টিভ। হ্যাঁ, এই যে অনডেনসেট্রন কিন্তু আমরা যে কেমোথেরাপির যে ভমিটিং সেখানে ইউজ করি। ঠিক আছে? তাহলে আমরা ইউজুয়ালি এগুলাই দেই এখন, অনডেনসেট্রন আর প্যালোনোসেট্রন। হ্যাঁ, আর সাথে আমরা কি দিব? অবশ্যই একটা অ্যান্টি আলসারিন দিই আমরা। হ্যাঁ, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এরকম একটা কিছু দেই। আর হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্টেশন, ভিটামিন বি1, বি6, বি12 ইউজুয়ালি, এবং ভিটামিন সি এই কটা লাগে। ঠিক আছে? তারপর আমরা এই কটা জিনিস দিব। পেশেন্টকে কতক্ষণ এনপিও রাখবা বলো তো? 24 আওয়ার্স। ইউজুয়ালি 24 আওয়ার্স এর জন্য আমরা রাখি। মনে করো আমরা প্রোগ্রেস দেখে ঠিক করব। হ্যাঁ, প্রথম দিন সে 8-10 বার বমি করলো, তারপর হচ্ছে তুমি ট্রিটমেন্ট শুরু করলা, কেউ কেউ একদিনে রেসপন্স নাও করতে পারে, ইউজুয়ালি রেসপন্স করে, কিন্তু পরের দিনও যদি তার বমি হয়েই যেতে থাকে তাকে আমরা পরের দিনও না খেয়ে রাখতে পারি। হ্যাঁ, আমরা ইউজুয়ালি বলি যে ভমিটিং যখন স্টপ হয়ে যাবে, পেশেন্ট হচ্ছে হাঙ্গার ফিল করবে, তখন আমরা খেতে দিব। এবং খাওয়ার সময় কিন্তু আমরা অপারেশনের রোগীদের যেমন লিকুইড দিয়ে শুরু করি, এখানে কিন্তু লিকুইড দিয়ে শুরু করব না। হ্যাঁ, অবশ্যই বলবো সলিড ড্রাই ফুড খেতে সবার আগে। বুঝতে পারছো? এগুলো কিন্তু একটু ডিফারেন্স আছে। আমি সকালে যদি বলো যে পানি খাও, পরের দিন ভর্তির পরের দিন তুমি সকালবেলা শুরু করলা যে সবার প্রথমে একটু পানি খান, জুস খান, তাহলে কিন্তু ভমিটিং হতেই থাকবে। হ্যাঁ, সেজন্য আমরা ড্রাই ফুড খেতে বলবো সব থেকে আগে। সেটা যদি সে টলারেট করতে পারে, বমি না হয়, তখন আমি আস্তে আস্তে আইভি ফ্লুইড অফ করে দিয়ে তাকে ওরাল সবকিছুই ওরালি দিয়ে দিব। তারপর 24 আওয়ার্স যদি ভমিটিং না থাকে, পেশেন্ট একদম ওকে থাকে। ওকে বলতে আমরা কি কি বুঝবো? ডিহাইড্রেশন নাই, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নাই, পেশেন্টের ভমিটিং নাই, এবং পেশেন্ট হচ্ছে লুকস হেলদি, ব্লাড প্রেশার, পালস এগুলো সবকিছু নরমাল আছে, ইউরিন আউটপুট নরমাল আছে, তখন তাকে আমরা ডিসচার্জ দিতে পারি। তখন আমরা ওরাল কিছু মেডিকেশন দিয়ে ডিসচার্জ দিব। তারপর সে রেগুলার যেটা নরমাল অ্যান্টিনেটাল চেকআপ সেটাতে আসবে। এখন কমপ্লিকেশন কি কি বলতো? ডিহাইড্রেশন, তারপর ম্যাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হয়, তারপরে হচ্ছে ম্যাম এটার জন্য শক হতে পারে। তাছাড়া ম্যাম ইলেকট্রোলাইট কি কি হয় বলতো? কি কি কমে যায়? পটাশিয়াম কমে যেতে পারে, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্লোরাইড, সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম করতে পারে। জি ম্যাম। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। আমি বললাম না আমরা নরমাল স্যালাইন দিব, নরমাল স্যালাইনে কি কি থাকে? সোডিয়াম আর সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড থাকে। জি। সোডিয়াম ক্লোরাইড দুটাই কমে যাওয়ার কথা।
সাথে ওই যে আমরা বললাম যে পটাশিয়াম কম থাকলে আমরা ওইটার ভিতরেই পটাশিয়াম ইনজেকশন অ্যাড করে দিই। হ্যাঁ, কাজেই সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সবই কমে যায়। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রোলাইট। তারপরে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস এগুলো হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইড লেভেলও দেয়া থাকে ইলেকট্রোলাইটের মধ্যে। হ্যাঁ, ওটাও আমরা দেখতে পারি। আর হচ্ছে, আচ্ছা বলো, ডিহাইড্রেশন আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বললা, আর কি কমপ্লিকেশন? শক হতে পারে, তাছাড়া ম্যাম যে বললেন যে ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে, তারপরে এসব হচ্ছে ম্যাম এসব পরে, আগে তুমি ইমিডিয়েট কমপ্লিকেশন গুলো আগে বলো, মানে আচ্ছা, আর্লি কমপ্লিকেশন। হ্যাঁ, আর্লি যে ম্যাম যে কমপ্লিকেশন মানে অ্যাসিটোন ব্রেথের একটা কথা বললেন, তো কিটো অ্যাসিডোসিস হতে পারে। অ্যাসিডোসিস হতে পারে। আর জি ম্যাম, তারপরে অ্যাকিউট রেনাল ফেলিওর, মানে হ্যাঁ, ডিহাইড্রেশন এর জন্য। অলিগুরিয়া থেকে অ্যাকিউট রিনাল ফেলিওর হতে পারে। তারপরে লিভারে সমস্যা হয়ে জন্ডিস হতে পারে। হ্যাঁ, জন্ডিস হতে লিভার পারে, জি ড্যামেজ, ম্যাম। লিভার ড্যামেজও হয়। এগুলোও লেট ফিচার আসে, লিভার ড্যামেজ আর লেট ফিচার। তাহলে লিভার ড্যামেজ আমরা বলতে পারি। আর ওগুলা হয় কিন্তু ভিটামিন বি1 ডেফিসিয়েন্সির জন্য। কি কি দুইটা জিনিস বলো তো? ওয়ার্নিক্স ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি, এনকেফালোপ্যাথি, জি ম্যাম, ওয়ার্নিক্স আরেকটা এনকেফালোপ্যাথি, আর একটা ম্যাম হচ্ছে কোর্সাকফ সাইকোসিস। কস্তাকোসাইটিস। ঠিক আছে, এটা হচ্ছে লং টার্ম। আর হচ্ছে আরো কিন্তু কমপ্লিকেশন আছে। হ্যাঁ, আর্লি কমপ্লিকেশন। তার মধ্যে এই যে ধরো বারে বারে বমি হতে হতে ইসোফেজিয়াল টিয়ার হয়, তখন হিমোপটাইসিস হয়। হ্যাঁ, ইসোফেজিয়াল টিয়ার। রেনাল ফেলিওর তো বললা, ইভেন যদি বেশি ভমিটিং হতে থাকে তখন কনভালশনও হতে পারে। ঠিক আছে, অনেক সময় ব্রেইন ড্যামেজ হয়, সেটা অনেক লেট ফিচার। এমনিতেই বারে বারে ভমিটিং হয়েও কনভালশন হতে পারে। আর জন্ডিস তো বললাম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশন। আর এই যে চোখের কথা বললাম, রেটিনাল হেমোরেজ হতে পারে খুব সিভিয়ার ভমিটিং হতে হতে। তাহলে ম্যানেজমেন্ট আমরা বলেছি, সবকিছুই বলা মনে হচ্ছে শেষ। এখন তো আমরা হাইপারএমসিস বাদ দিয়ে একটু নরমাল ভমিটিং অফ প্রেগন্যান্সি বলছি। হ্যাঁ, সিম্পল ভমিটিং অফ প্রেগন্যান্সিতে আমরা মানে ফিচার কি আর কি ট্রিটমেন্ট দিই সেটা বলো। সিম্পল ভমিটিং যেটা নরমাল, তোমার কাছে পেশেন্ট আসে, তো এখন পেশেন্ট আসবে না, পেশেন্ট এসে শুধু বলবে যে আমার 8 উইকস প্রেগন্যান্সি, বমি হচ্ছে, কিছু খেতে পারি না, এটার কি ট্রিটমেন্ট দিবা? হাইপারএমসিস না। ডায়েটারি ট্রিটমেন্ট দিব আগে। প্রথমে অ্যাসিউরেন্স, তাই না? আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হব যে কোনো মোলার প্রেগন্যান্সি বা অন্য কোনো সেকেন্ডারি কজ বা ওরকম কিছু নাই। হ্যাঁ, তারপর কি করব আমরা, তাকে অ্যাসিউরেন্স যে এটা একটা নরমাল ব্যাপার, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কবে ঠিক হয়ে যাবে আমাদের অ্যাসিউরেন্সে কিন্তু বলতে হয় যে কবে ঠিক হবে বলো তো। ইউজুয়ালি সিম্পল ভমিটিং অফ প্রেগন্যান্সিটা কখন ঠিক হয়ে যায়? থার্ড ট্রাইমেস্টার, হ্যাঁ হ্যাঁ, থার্ড না, সিম্পল সেকেন্ড। ভমিটিং এর ক্রাইটেরিয়া কি কি বলো তো? এটা হচ্ছে একটা নরমাল ফেনোমেনন, সবারই 80% ফিমেলেরই ডেভেলপ করে কিছুটা। এগুলাকে কি আরেকটা নাম আছে, মর্নিং সিকনেস। হ্যাঁ, এটা ইউজুয়ালি মর্নিং এর দিকে বেশি হয়, একটু নজিয়া হয় বা কিছু কিছু সময় ভমিটিং হয়, এবং সারা দিনে আস্তে আস্তে কমে আসে, এবং হেলথের উপর কোনো ইম্পেয়ারমেন্ট হয় না, পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটিও নরমাল থাকে। আর এটা ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে হচ্ছে 12 to 14 উইকসে। হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টারেও বমি হয় না তো, 12 to 14 উইকস পর্যন্ত ইউজুয়ালি থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি পেশেন্টকে অ্যাসিওর করি যে তোমার এই 3 মাস পর্যন্ত থাকবে, 3 মাস পর্যন্ত তুমি যা যা খেতে পারবা সেটাই খাও। হ্যাঁ, এবং আর আমরা কি অ্যাডভাইস দেই যে সে হচ্ছে সকালের দিকে লিকুইডটা কম খাবে। হ্যাঁ, ড্রাই টোস্ট খাবে বা মুড়ি খাবে, ড্রাই ফুড সকালের দিকে খাবে, অন্য টাইমে পানি খাবে। হুম, এটা হচ্ছে এটা। দাঁত ব্রাশ করলে অনেকে অনেক ভমিটিং হয় সকালে, তাদেরকে আমরা বলি রাতের বেলা দাঁত ব্রাশ করবে, সকালবেলা করবে না। তারপর হচ্ছে কিছু জিঞ্জার বা এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ, জিঞ্জার, আদা খেলে, ড্রাই আদা খেলেও এই ভমিটিংটা, সিম্পল ভমিটিংটা আস্তে আস্তে কমে যায়। একটা আকুপাংচারের ব্যাপার আছে বা আকু প্রেসার, একটা জায়গায় প্রেসার দিলেও অনেক সময় এই যে বমি বমি ভাবটা হচ্ছে এটা কমে যায়। হ্যাঁ, আর হচ্ছে আমরা নর্মাল কিছু মেডিসিনও দিয়ে থাকি। হ্যাঁ, কি কি মেডিসিন? এই যে যেগুলো আমরা বললাম যে ফার্স্ট ফার্স্ট লাইন, হ্যাঁ, সাইক্লিজিন, প্রোমিথাজিন। তারপর এটা দিয়ে কন্ট্রোল না হলে আমরা অনডেনসেট্রন, এগুলোও ওরাল পাওয়া যায়। আরেকটা জিনিস আছে পাইরিডক্সিন, ডক্সিলামাইন। হ্যাঁ, এখন এটা পাওয়া যায়। ডক্সিলামাইনটা হচ্ছে যে H1 রিসেপ্টর ব্লকার, আর পাইরিডক্সিনটা কি বলতো? ভিটামিন
B6, হ্যাঁ, এটার কম্বিনেশন, এটারও অ্যান্টিএমেটিক ইফেক্ট আছে। এই কম্বিনেশনটা দিলেও ভমিটিংটা কমে যায়। রিসেন্ট ড্রাগ কিন্তু এটাকে বলা হয় প্রেগন্যান্সি ক্যাটাগরি এ। আর যাদের একটু হাইপারেমেসিস কন্ট্রোল হবে না, তোমরা যে স্টেরয়েডের কথা বললা, তখন আমরা স্টেরয়েড দেই। স্টেরয়েড হচ্ছে থার্ড লাইন, হ্যাঁ, সিম্পল ভমিটিং এর স্টেরয়েড লাগে না। আর ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আরেকটা কি ওষুধ দিই, শুধু ফলিক অ্যাসিড দিয়ে দিই, হ্যাঁ। কেউ কেউ ভুল করে কিন্তু আয়রন এগুলা দিয়ে দেয় 12 উইকসে, যার এখনো বমি হচ্ছে তার কিন্তু আরো বমি বাড়ে, হ্যাঁ। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা আয়রন দিই না, যে বললা যে সেকেন্ড ট্রাইমেস্টারেও ভমিটিং হয়, তাহলে তো আমরা আয়রনই দিতে পারতাম না, তাই না? আচ্ছা, আর কিছু জানার আছে বলো। হাইপারএমেসিসের সমস্যা হচ্ছে সবসময় একটা কেস থাকবে, হ্যাঁ, সব সময়। সেজন্য তোমাদেরকে এটা খুব ছোট টপিকস, কিন্তু এটা খুব ভালো করে জানতে হবে। ম্যাম হাইপারএমেসিস এর কি রিয়াল পেশেন্ট থাকবে? রিয়েল পেশেন্ট তো ইউজুয়ালি কমই পাওয়া যায় হাইপারএমেসিসের, হ্যাঁ। ভর্তি থাকে আমাদের, মানে সত্যি সত্যি পেশেন্ট ভর্তি থাকে প্রায়, কিন্তু ধরো পরীক্ষার সময় দেখা যাবে যে ওইরকম পাওয়া যায় না, তখন একটা পেশেন্ট এমনি থাকে। আমরাও কখনো দেখিনি। না না, থাকে তো, কেবিনে থাকে বেশিরভাগ সময়, তোমরা মনে হয় দেখোনি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, হ্যাঁ। ধরো যে আমরা হাইপারএমেসিস মনে করে করে, আমাদের একটা পেশেন্ট ছিল অ্যাবাউট 2 মান্থস ব্যাক, তার ফার্স্ট ট্রাইমেস্টারে হাইপারএমেসিস ছিল। তারপর সে আরেকবার ভর্তি হলো 28 উইকস, 28 to 9 উইকসে, হ্যাঁ। ভর্তি হলো আবারও বেশি এক্সেসিভ ভমিটিং নিয়ে। আমরা সব মেডিসিন সব কিছু দেওয়ার পর নর্মাল সব ইনভেস্টিগেশন করা হলো, আল্ট্রাসোনোগ্রাম এটা সেটা, কোনো কিছুই পাওয়া গেল না, কিন্তু ভমিটিং কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, হ্যাঁ। তারপরে ওই যে গ্যাস্ট্রোএন্টারোলজি আইরিন ম্যাডামদের কল দেওয়া হলো। ওনারা প্রথমে দিলেন অকাল ব্লাড টেস্ট ফর স্টুল, আরো কিছু কিছু এসজিপিটি, আপার অ্যাবডোমেনাল আল্ট্রাসোনো, আর কিছুতে কিছু আসলো না, কিন্তু অকাল ব্লাড টেস্ট কিন্তু পজিটিভ আসলো, হ্যাঁ। তারপর কি করা হলো, তাকে এন্ডোস্কোপি অ্যাডভাইস করা হলো। এবং এই পেশেন্ট ধরো 7-8 দিন ভর্তি ছিল, 7-8 দিনেই অনেকখানি খারাপ হয়ে গেল, মানে একদম ডিহাইড্রেটেড, কোনো কিছু দিয়ে কারেকশন হয় না তার, কিছুই খেতে পারে না। তারপর এন্ডোস্কোপি অ্যাডভাইস করা হলো, এবং এন্ডোস্কোপি করে তার কি পাওয়া গেল জানো, স্টমাক ক্যান্সার, জানো, সিএস স্টমাক। মানে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আনইউজুয়াল কেস কিন্তু হয়, হ্যাঁ। এগুলাও আমাদেরকে যে ইনভেস্টিগেশন যে এত কিছু বললাম, ওনার এজ কত? এজ তো প্রেগন্যান্সিতে যেমন থাকে তেমনই, 30 কম। স্টোমাক ক্যান্সার? হ্যাঁ, একদম এন্ডোস্কোপি করে বায়োপসি করা হলো, তো গ্রোথ দেখেই তো বোঝা যায়। তারপরে বায়োপসি করে তো ক্যান্সারই ধরা পড়লো। পরে পেশেন্ট হঠাৎ করে একদিন খারাপ হয়ে যাচ্ছিল, তখন শিফট করে দেওয়া হলো। হ্যাঁ, মানে সব ইনভেস্টিগেশনে যে আমরা যে কত কিছু বললাম না, ফান্ডোস্কোপি এটা সেটা, সবাইকে তো সবকিছু দরকার নাই, কিন্তু এই যে হিস্ট্রি সাজেস্ট করবে প্লাস হচ্ছে যে যেটা রেসপন্ড করছে না কোনোভাবেই, সেগুলোকে আমাদের অনেক ইনভেস্টিগেশন করেই দেখতে হবে। আর কিছু জানতে চাও? কিছু জানা না থাকলে শেষ করে দিচ্ছি ক্লাস, ঠিক আছে?